जन्नत के पत्ते लिखेছেন নিমর আহমেদ। পর্ব ৩৮। হায়া হায়া। সকালবেলা আয়েশা জোরে জোরে চিৎকারে হ্যাঁ হড়বড় করে উঠে বসলো। কি হয়েছে? উৎকণ্ঠিত হায়া ফ্যাকাশে হয়ে যা আয়েশার মুখের দিকে তাকালো। ভারে বাড়িতে নেই, ও কোথাও নেই, সব আমার দোষ। কাল আমি ওকে বকা দিয়েছিলাম। আয়েশার চোখ ছলছল করছে। হ্যাঁ এক ঝটকে বিছানা ছেড়ে উঠে পড়লো। বাইরের গার্ড বলেছে বাহারিকে বাইরে যেতে দেখেনি। ও নিশ্চয়ই পেছনের দরজা দিয়ে গেছে। এ বাড়িতে একটি পেছনের দরজাও আছে, আব্দুর রহমানের দান। সে যে কোনো জায়গায় সবসময় একটি ব্যাক ডোর রাখে। আয়েশা তিক্ত স্বরে বিড়বিড় করতে করতে হ্যার সঙ্গে বাইরে বের হলো। আয়েশা, আমি জানি সে কোথায় আছে। হ্যার মনে নিশ্চিন্ত ধারণা যে বাহারে অবশ্যই সাগরের দিকে গেছে। যখন তারা নির্জন সৈকতে পৌঁছালো তখন অনেক দূর থেকেই তারা বাহারিকে দেখতে পেল। সে ঠিক সেই পাথরের উপর বসে রয়েছে যেখানে তারা তিনজন গতকাল চাটাই বিছিয়ে বসেছিল। তার কোকড়ানো চুল বাতাসে উড়ছে আর শূন্য দৃষ্টিতে সে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। তার এক হাতে ঝিনুক আর অন্য হাতে একটি ছোট্ট ছুরি রয়েছে। বাহারে! আয়েশা চোখের পানি সামলাতে সামলাতে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি এমন করে কেন চলে এলে? আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাহারে শূন্য দৃষ্টিতে আয়েশার দিকে তাকালো, তারপর হাতের ঝিনুকটি আয়েশার সামনে ধরে বলল, আয়েশা, আমার ঝিনুক আবারও খালি বের হলো। সে খুব দুঃখের সাথে ঝিনুকটি খুলে দেখালো। তুমি আমার সব মুক্ত নিয়ে নিও, আমি আর সেগুলো বাজারে বিক্রি করবো না। তুমি চাইলে হ্যাঁ 3টা মুক্তও নিয়ে নিতে পারো, যেগুলো ওর কাজিন দিয়েছিল, কিন্তু তুমি আর কেঁদো না। না আয়েশা, বাহারে মাথা নিয়ে মানা করলো। আমার মুক্ত হারিয়ে গেছে, ওগুলো আর ফিরে আসবে না। হ্যাঁ বাহারের সামনে নতজন হয়ে বসে তার ভেজা হাত ধরে চোখে চোখ রেখে বলল, জিনিসপত্র ক্ষণস্থায়ী হয়, সময়ের সাথে সাথে ভেঙে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের আচরণ চিরস্থায়ী হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে তার প্রভাব রেখে যায়। মানুষকে কোনো কিছু হারাতে পারে না যতক্ষণ না সে নিজেই হার মেনে নেয়। আর আজ তুমি এক হারানো মুক্তর কাছে হার মেনে নিলে। বাহারে ধীরে ধীরে অস্বীকার করে মাথা নাড়ল, যেন সে কিছু বলতেই পারলো না। নিজের দুঃখের জন্য অন্যদের হৃদয়ে কষ্ট দিতে হয় না বাহারে। আমি তোমার জন্য ঠিক একই রকম নেকলেস এনে দেবো, প্রমিস। এরপর সন্ধ্যায় সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হ্যাঁ আয়েশাকে বলল যদি আব্দুর রহমান ফোন করে তাহলে তাকে জানাতে। তাই যখন ফোনটা এলো আয়েশা কটলেসটা হ্যাঁ হাতে ধরিয়ে দিল এবং নিচে অন্য ঘরে চলে গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ খুব ধীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আব্দুর রহমানের কণ্ঠে বিশ্বাস। জি হ্যাঁ, আমার একটু কাজ ছিল। হ্যাঁ মনে পড়লো যখন সে শেষবার আব্দুর রহমানকে কাজের জন্য অনুরোধ করেছিল তখন তার ফলাফল ভয়াবহ হয়েছিল। কিন্তু হ্যাঁ আবার তাকে আরেকটি সুযোগ দিচ্ছে। বলুন। আপনার আমার সাথে কথা বলার চিন্তা শুধু কাজের সময় মনে হয়। ঠিক আছে বলুন। হ্যাঁ ইচ্ছে করছে ফোনটা দেয়ালে ঢিল মারে, তবে সে সহ্য করে পুরো কথা শোনালো। শেষমেশ বলল, আপনি কি আমাকে সেই দোকানের নামটা বলতে পারবেন যেখান থেকে আপনি নেকলেসটা বানিয়ে নিয়েছিলেন? ওটা আমার উপহার ছিল, তাই আমারই সেটা আবার দেওয়া উচিত। কিন্তু যেহেতু এখন আমি দেশের বাইরে আছি তাই আমার লোক আপনাকে দোকানের ভাউচার দিয়ে যাবে। আপনি জাওয়াহিরের সেই দোকানে যে নেকলেসটা কিনে বাহারিকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। নিরাবেগ ও শুকনো স্বরে কথা শেষ করে আব্দুর রহমান ফোন কেটে দিল। হ্যাঁ কর্ডলেস ফোনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো এবং মনে মনে সিদ্ধান্ত নিল আর কখনো সে ওই মানুষটার সাথে কথা বলবে না। কিন্তু তার এই সিদ্ধান্ত খুব শীঘ্রই ভুল প্রমাণিত হলো। পরদিন সকালে হোটেল গ্র্যান্ডের একজন কর্মচারী এসে ভাউচার দিয়ে গেল। কিন্তু তখন ওরা তিনজনই ইস্তানবুল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আয়েশা ব্যাংকে কিছু কাজ আছে, তাই বাহারে আর হায়াও ওর সঙ্গে যাচ্ছে। হায়া ভাউচারগুলো নিয়ে রুমে রেখেছিল, কিন্তু ফেরির জন্য রওনা হবার সময় ওগুলো নেওয়ার কথা সে ভুলে গেল। তাই ইস্তানবুলে এসে সে জাওয়াহিরে আর যায়নি। নেকলেস পরে কোনোদিন কিনে নেবে। সবচেয়ে বড় কথা, নেকলেসে গাঁথার মতো বাহারের মুক্ত এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে কে জানে। কিন্তু সামাঞ্চি বিশ্ববিদ্যালয়ের ডর্মে গিয়ে হ্যাঁ তার পেজেল বক্স নিয়ে এলো। তখন সকালে ক্লাসের সময় ছিল বলে পুরো ডর্ম প্রায় ফাঁকা ছিল। তাই না কারোর সঙ্গে হ্যাঁ সামনাসামনি দেখা হলো, না সে নিজে কারোর সঙ্গে দেখা করলো। স্প্রিং ব্রেক শেষ হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ আরো 2-3 দিন ক্লাস থেকে ছুটি নিতে পারবে। পাজল বক্স আর কয়েকটা দরকারি জিনিস নিয়ে যখন সে বাইরে বের হলো তখন আয়েশার ব্যস্ততার কারণে ইস্তিকলাল স্ট্রিটে যাওয়ার মতো সময় আর হয়নি। সে দুপুরের আগে ফিরে এলো, নিজের পাজল বক্সটা সতর্কভাবে কাপড়ের নিচে আলমারির ভেতরে রেখে দিল। এখন যত তাড়াতাড়ি সম্ভব তাকে এটা খুলতেই হবে। রাতে আয়েশার বাহারে ঘুমিয়ে গেলে হ্যাঁ পা টিপে টিপে পাজল বক্স নিয়ে ঘর থেকে বের হলো। তার গন্তব্য কিচেনের দিকে। কাউন্টারটা ঠেস দিয়ে দাঁড়িয়ে সে কোট বাটার ওপর নিয়ে সরাতে লাগলো। সবার আগে সে লিখলো আয়েশে। বক্স স্থির হয়ে রইল। এমনটা হবে তার জানা ছিল, কারণ বক্স কেনার পরে ক্রেতা নিশ্চিতভাবেই পাসওয়ার্ড বদলে দিয়েছে।
এরপর সে লিখলো ইয়াঙ্গি, তুর্কিতে যার অর্থ আগুন। যেমন বক্স তেমনই রইল। হ্যাঁ, এটাই আশা করেছিল। এখন তাকে সেটাই করতে হবে যার দিকে হ্যারাক্লিটাসের উক্তি ইশারা করেছে। আগুন, সত্যিকারের আগুন। হ্যাঁ, ম্যাচ তুলে নিল, একটি কাঠে জেলে পাজল বক্সের কাছে ধরলো, কিন্তু তাপ শুধু কাঠকেই কালো করতে পারলো। আর আগুনের শিখা কাঠিটা পুড়ে তার আঙুল পর্যন্ত চলে এলে সে বিরক্ত হয়ে কাঠিটা ছুঁড়ে ফেলে দিল। কয়েক সেকেন্ড সে নিশ্চুপ দাঁড়িয়ে ভাবতে লাগলো, তারপর পাজল বক্সটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। লিভিং রুমের ফায়ার প্লেসটা তখন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, নখ ঘুরিয়ে আগুন জ্বালাতে কৃত্রিম কাঠের হিটারটা ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলে উঠলো। হ্যাঁ, দুই হাতে বক্সটা ধরে সে জায়গাটার কাছে নিয়ে গেল যেখানে শুধু জ্বলতে থাকা উষ্ণ কয়লার আভা রয়েছে, কোনো অগ্নিশিখা নেই। হিটারের উষ্ণতা ধীরে ধীরে তার আঙুলে ছুঁতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বক্সটা ধরে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই যন্ত্রণাদায়ক রাত, দাউ দাউ অগ্নিকুণ্ড, ফুটন্ত মোম, জ্বলন্ত শলাকা। হ্যাঁ, মাথা থেকে পুরো মনোযোগ আবার বক্সের দিকে দিল। সে বক্সটাকে সামান্য কাত করে ধরে রেখেছে, এমন ভাবে যে বক্সের দুটি দিক সরাসরি তাপের সামনে রেখেছে। যে দিকটা আগুনের সবচেয়ে কাছাকাছি সেই দিকটা ধীরে ধীরে অক্ষর স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। অক্ষর না, শুধু অক্ষর নয়, শব্দ, পুরো বাক্য। হ্যাঁ, বিস্মিত হয়ে বক্সটিকে দেখতে লাগলো। এর রং তাপের কারণে ধীরে ধীরে কালচে হয়ে উঠছে, আর তার ওপরে সোনালি হরফ ফুটে উঠছে। হ্যাঁ, ভেবেছিল হয়তো কোনো 6 অক্ষরের সরল কোড হবে, কিন্তু এখানে তো। হ্যাঁ, বক্সটাকে আগুন থেকে সরিয়ে নিয়ে দেখলো এর উপরে লেখা পঙ্ক্তি দুটো কোনো ছন্দময় কবিতা। মার্কড অন হোমার্স ডাউট, আ স্টিক উইথ 2 স্প্রাউটস। হোমারের সন্দেহের ওপর চিহ্নিত দুমুখ একটি দণ্ড। হ্যাঁ, ঠিক মতো সেই লাইন দুটো বুঝে ওঠার আগে তার চোখ গেল বক্সের আরেকটি কালো হয়ে ওঠা অংশে। সামান্য তাপ পেয়ে সেখানে অসম্পূর্ণ কিছু অক্ষর দাগের মতো ফুটে উঠেছে। সে সেই দিকটি আবার আগুনের সামনে ধরল। অসম্পূর্ণ অক্ষরগুলো ধীরে ধীরে সম্পূর্ণ শব্দে রূপ নিল এবং তারপর একটি সম্পূর্ণ কবিতা হয়ে উঠল। রাউন্ড দ্য এমব্রিও ক্রুসিফাইড অ্যান্ড দ্য ফ্রিডম পেট্রিফাইড। ক্রুশবিদ্ধ পান্নাকে ঘিরে এবং প্রস্তরীভূত স্বাধীনতা। কোনো অদৃশ্য বিশ্বাসে হ্যাঁ, এবার বক্সের তৃতীয় পিঠটিও জ্বলন্ত তাপে ধরল। বক্সের সেই পাশটাও যেন জাদুমন্ত্র বলে ধীরে ধীরে গাঢ় কালো হয়ে উঠতে শুরু করলো, আর তার উপর অদৃশ্য কোনো কলম সোনালি কালিতে লিখতে শুরু করলো। স্ন্যাপ দেয়ার আ ব্লাডেড পাইন, স্প্লাইট দেয়ার সাম টিয়ার্স ডিভাইন। ওদিকে রক্তরাঙা এক সোনোবার গাছ ভেঙে ছিটকে পড়েছিল, আর আকাশ থেকে পবিত্র অস্ত্র ঝরেছিল। এখন কোটবারের পাশে যুক্ত থাকা দুটো দেয়াল এবং তার বিপরীত তৃতীয় দিক সবগুলোতেই লেখা ফুটে উঠতে শুরু করেছে। যে অংশটা বাকি ছিল তা হলো উপরের ঢাকনার পিঠ, যেখানে হ্যারাক্লিটাসের উক্তি লেখা, অথবা বক্সের একেবারে নিচের দিক। হ্যাঁ, দুদিকে আগুনের কাছে ধরলো, কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখন শুধু কোটবার থাকা পাশটাই বাকি। হ্যাঁ, অত্যন্ত সাবধানে সেই অংশটি আবার জ্বলন্ত কয়লার কাছে ধরলো। কাঠে উত্তাপের স্পর্শে সেই দিকেও একটা কবিতার স্তবক ফুটে উঠতে লাগলো। A love lost in symbolic smell, under which the lines dwell. প্রকৃতি খুশবুতে হারিয়ে যাওয়া ভালোবাসা, যার নিচে এই রেখাগুলো বাস করে। পাজল বক্সের শেষ কবিতা, 8 লাইনের সম্পূর্ণ কবিতাটা বক্সে ফুটে উঠেছে। এখন এই কবিতা কোন দিকে ইশারা করছে এটা হ্যাঁ ভাবতে হবে। জীবনে প্রথমবার সে গভীরভাবে মুহতাসিমের অনুপস্থিতি অনুভব করলো। বাহারে ফুল তুলতে গিয়েছিল, আর এখন নিচে গাছের ফাঁকে ফাঁকে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। নেকলেসের শোক সে এতদিনে প্রায় ভুলেই গেছে। হ্যাঁ, আয়েশার সাথে একটি বড় গাছের তলায় চাটাই পেতে বসে রয়েছে। আয়েশার নির্দেশ মতো হাতে ধরে গাছের টুকরোটা ঘষে ঘষে আকার দিচ্ছে। সকালের নরম রোদ সোনামার গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে এসে তাদের উপর হালকা সোনালি ছায়া ফেলছে। একটি পাজল বক্স তৈরি করতে লাগে মোট 560টি ছোট বড় কাঠের টুকরো। এটা বেশ মেহনতসাধ্য কাজ। আয়েশা আনাতোলিয়ার এক গ্রামে এক বৃদ্ধ চীনা কারিগরের কাছে এই কাজ শিখেছিল। তোমার ভাউচার আনানোর দরকার ছিল না। আব্দুর রহমানের তো দামি উপহার দেওয়ার অভ্যাস, এইভাবে দিলে বাহারের অভ্যাসটি নষ্ট হয়ে যাবে। আয়েশার কথায় হ্যাঁ মাথা তুলল। তার চুল ঢিলে ঢালা বেরিতে বেঁধে সামনে ফেলে রাখা, আর চুলের কয়েকটা আলগা গোছা মুখের দুপাশে দুলছে। আমি তো আমার পক্ষ থেকে দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমার পুরো কথা ঠিক মতো শুনলই না। এখন যখন এনেই ফেলেছে তাহলে ফেরত দেওয়ার কি আছে? সে মাথা নিচু করে কাঠের টুকরোতে রেঁধা দিয়ে আগে পিছিয়ে ঘষতে লাগলো। কাঠের পাতলা সরু সরু কুচি নিচে ঝরতে লাগলো। আর হ্যাঁ, বাহারে তোমার জন্য কিছু কিনেছে। ওর মনে হয়েছে সেদিনও তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আচ্ছা, কি কিনেছে? হ্যাঁ, ঠোঁটে হালকা এক নরম হাসি ফুটলো। একটা রেশমি স্কার্ফ। কিন্তু আমি তো স্কার্ফ পরি না। অনিচ্ছাকৃতভাবে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। তারপরে সে একটু থেমে অনুতাপ অনুভব করলো, কারণ উপহারের বিষয় এভাবে বলা ঠিক না। অসুবিধা নেই, আমি গলায় পরে নেব। এটা ঠিক আছে। সে হেসে আবার কাঠের রান্তা ঘষতে লাগলো। তুমি জানো আইসে, আমি যখন ছোট ছিলাম 10-11 বছরের মতো হবে, তখন আমার স্কার্ফ পরার খুব শখ ছিল।
আমার আব্বা আর তায়া ফুরকান দুজনেই আমাকে প্রায় মাথা ঢেকে রাখতে বলতেন। তাদের কাছে সেটা খুব পছন্দের ছিল। আমার আম্মাও চাইতেন যে আমি স্কার্ফ পরি, যাতে আমার চেহারায় নূর আসে আর আমি আল্লাহ তাআলার আরো কাছের বান্দা হয়ে যাই। তিনি আমাকে কোরআন পাক হিফজ করানোর জন্য একটি ইসলামিক স্কুলও ভর্তি করেছিলেন, কিন্তু আমি সেখান থেকে তৃতীয় দিনে পালিয়ে এসেছিলাম। তখন সত্যি সত্যি আমার স্কার্ফ পরতে ইচ্ছে করতো। তাহলে নাওনি কেন? উত্তরে হ্যাঁ ধীরে কাজ ঝেঁকালো। ধীরে ধীরে আমার মনে হলো আমার চেহারা এমন যে আমাকে স্কার্ফে ভালো লাগবে না। এই কথা বলে হ্যাঁ আবার মাথা নামিয়ে কাজ করতে লাগলো। আয়েশা ওভাবেই হাত থামিয়ে তার দিকে তাকিয়ে রইল। কাকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলো না। মাথা তুলে আয়েশাকে দেখলো। তোমাকে কার কাছে স্কার্ফে ভালো লাগবে না? মানুষের কাছে। আর আর ক্যামেরায় মানে ছবিতে। আর আর নিজের কাছেও। আর আল্লাহ তাআলার কাছে? আয়েশা ধীরে খুব নরম ভাবে হাসলো। তার সবুজ চোখ দুটো সকালের কোমল রোদে সোনালি হয়ে উঠেছে। হতে পারে স্কার্ফে তুমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লাগো। হ্যাঁ থমকে গেল, একদম স্থির হয়ে শুধু আয়েশাকে দেখতে লাগলো। হ্যাঁ তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আমি সবসময় স্কার্ফ পরি কেন। আয়েশা মাথা নিচু করে কাঠের কিনারে ঘষতে ঘষতে বলল, আমি তোমাকে বলি আমারও মন চায় যেগুলো বুলগারিয়ায়, ইস্তানবুলে, ইতালি, স্পেনের মেয়েরা পরে আসে, যেমন পোশাক মডেলরা পরে যখন তারা উঁচু হিল পরে র্যাম্পে হাঁটে আর পুরো দুনিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, প্রশংসা করে। আমারও মন চায় আমি এমন স্মার্ট স্টাইলিশ ডিজাইনের পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটি আর মানুষ থমকে তাকে আমাকে দেখুক, প্রশংসা করুক। কিন্তু আয়েশা শ্বাস নিতে থামলো। হ্যাঁ রুদ্ধশ্বাস ভাবে অপলক দৃষ্টিতে আয়েশাকে দেখছে। কিন্তু তারপর আমার মনে একটা ভাবনা আসে। ভাবনাটা হলো একদিন আমি মরে যাব, যেমন তোমার বান্ধবী মারা গেল। আমি সেই মাটির নিচে চলে যাব যে মাটির ওপর আমি প্রতিদিন হাঁটি। তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে আর পৃথিবীর গভীর থেকে একটা প্রাণী উঠে এসে মানুষের সঙ্গে কথা বলবে। তারপর লাল ধুলোর ঝড় চারদিকে ছড়িয়ে যাবে। সেদিন আমাকেও সবার সঙ্গে ওঠানো হবে। তুমি কি কখনো অলিম্পিক স্টেডিয়াম দেখেছো যেখানে বিশাল বিশাল স্ক্রিন থাকে? আমিও নিজেকে ঠিক সেই রকম এক স্টেডিয়ামের মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কল্পনা করি। স্ক্রিনে আমার চেহারা আর পুরো স্টেডিয়াম মানুষে ভরা। সবাই শুধু আমাকেই দেখছে, আমি একা মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি ভাবি হ্যাঁ যদি ঠিক তখন আমার রব আমাকে জিজ্ঞাসা করেন, আনাতোলিয়ার আয়েশা গুল, এখন বলো তুমি তোমার জীবনে কি করেছো? এই চুল, এই মুখ, এই শরীর সব তো আমি তোমাকে দিয়েছিলাম। তুমি এগুলো আমার কাছে চেয়ে পাওনি আর এগুলোর মূল্য আদায় করোনি। এইসব আমার দেওয়া আমানত ছিল। তাহলে তুমি আমার দেওয়া এই আমানত আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করলে না কেন? তুমি এমন কাজগুলো কেন করেছো যেগুলো আমি পছন্দ করি না? তুমি সেই নারীদের পথ কেন অনুসরণ করলে যাদের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম? আমি এই প্রশ্নগুলোর উত্তর অনেকভাবে ভেবে দেখেছি, কিন্তু একটার উত্তরও আমাকে তৃপ্ত করতে পারে না। প্রতিদিন সকালে স্কার্ফ পরার আগে চমৎকার পোশাক পরা সেসব মেয়েদের চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে, যাদেরকে কখনো আমি টিভিতে দেখেছি। তখন আমারও মন চায় আমি ওদের পথটাই বেছে নিই। কিন্তু তারপরে আমার মনে পড়ে সেই শেষ আদালত। আর তখন আমি ভাবি সেদিন আমি আল্লাহর কাছে কি উত্তর দেব? আমি দাঁড়িপাল্লার এক পাশে রাখি যে রূপে আমি নিজেকে সুন্দর মনে করি, আর অন্য পাশে রাখি যে রূপে আল্লাহ আমাকে সুন্দর মনে করেন। আমার পছন্দের পাল্লাটা কখনোই নিচে নামে না, আর আল্লাহর পছন্দের পাল্লাটা কখনোই উপরে ওঠে না। তুমি জিজ্ঞাসা করেছিলে আমি স্কার্ফ কেন পরি। আসলে আমি স্কার্ফ পরি কারণ আমি আল্লাহর কাছে এই রূপেই সবচেয়ে সুন্দর। সে এবার ছুরির ডগা দিয়ে কাঠের প্রান্তে একটি বাঘ তৈরি করতে লাগলো। মেয়েরা সমুদ্রের বালুর মতো। হ্যাঁ ভেজে বালি যদি তীরের ধারে থাকে তাহলে পায়ের নিচে পিষ্ট হয়, আর যদি সমুদ্রের গভীরে মিশে যায় তাহলে কাদা হয়ে যায়। কিন্তু সেই একই বালু করার মধ্যে যে দানা নিজেকে একটি দৃঢ় ঝিনুকের ভেতরে নিজেকে আবদ্ধ করে, শুধু সেটাই মুক্ত হয়ে ওঠে। একজন জহুরি একটা মুক্তোর জন্য কত ঝিনুক পরীক্ষা করে, আর তারপর সেই মুক্তটাকেই মখমলের বাক্সে রেখে রত্নাগারে সংরক্ষণ করে। দুনিয়ার কোনো জহুরি তার দোকানের কাচের শোকেসে আসল গয়না খোলা রাখে না। কিন্তু বালু করার জন্য মুক্ত হওয়া সহজ কাজ নয়। পানিতে না ডুবেও কখনো ঝিনুককে পাবে না। হায়ার আয়েশাকে দেখছে না। সে মাথা নিচু করে কাঠের টুকরোটা ঘষছে। ঘষতে ঘষতে কাঠের ছোট ছোট কুকরানো কুচিগুলো নিচে পড়ে যাচ্ছে। তার ভেতরেও যেন ঠিক এমন কিছু ভেঙে ভেঙে পড়ছে। সেটা কি তা হ্যাঁ বুঝতে পারলো না। আর কখনো কখনো তার মনে হয় হয়তো সে কোনোদিনই ঠিক মতো বুঝতে পারবে না। কুবরা বেহলের বাড়ি আর তাদের খেতে কাজ করতে করতে, চায়ের বাগানে পাতা তুলতে গিয়ে, মুরগিকে দানা দিতে দিতে হ্যাঁ প্রায় ছোট ছোট নিরীহ প্রশ্ন করে ফেলতো। আয়েশার বোঝানো দুইয়ের সাথে কুবরা বেহলের বোঝানো দুই যোগ করলে হ্যাঁ দেখে উত্তরটা 4 হওয়ার বদলে 400 হয়ে যায়। এখন সে আবার আব্দুর রহমান পাশার ফোনের জন্য অপেক্ষা করতে লাগলো। কবে সে ফোন করবে এবং কবে হ্যাঁ নিজের চালটা ফেলবে। খেলা তো শুরু করেছে পাশেই, এখন শেষটা করবে হ্যাঁ। কয়েকদিনের মধ্যেই হ্যাঁ কাছে সেই সুযোগ চলে এলো।
ফোন বেজে উঠতেই সে কর্ডলেস তুলে নিল এবং সিঁড়ি বেয়ে ওপরে স্টাডি রুমে উঠে এলো। হ্যালো, সে খুব স্বাভাবিক নরম স্বরে বলল। ফোনের অপর পাশে কয়েক সেকেন্ডে নীরবতা বিরাজ করলো। তারপর সেই পরিচিত ভারী ক্ষুরধার কণ্ঠস্বর শুনতে পেল। হায়া বেবি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি বলুন। জি আলহামদুলিল্লাহ। আপনি কি করছিলেন? আব্দুর রহমানের কণ্ঠে সতর্কতা, যেন এখনো বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, কোনো ফোন ধরলো। আমি একটা গল্প লিখছিলাম, আপনি বললে শোনাতে পারি। এবার ফোনের পাশে আবার নীরবতা, কিন্তু এই নীরবতা হালকা টান টান। তারপর পাশে গভীর শ্বাস নিয়ে বলল, জি শোনান। 3 বছর আগের কথা। ভারতের এক সাধারণ স্মাগলার তার মা আর ভাইয়ের কাছে বৈকদা আসে। তার ভাই তখন দ্বীপে একটা খুব সফল হোটেল চালাচ্ছিল। নতুন আসে ভাই হোটেলের কাজে খুব আগ্রহ দেখাতে শুরু করে। বাইরে থেকে মনে হয় সে ভাইয়ের খুব খেয়াল রাখে, কিন্তু ধীরে ধীরে সে হোটেলের উপর দখল না শুরু করে। ভাইয়ের পরিচিতি ব্যবহার করে সেই স্মাগলার নিজের যোগসূত্র বাড়াতে থাকে, মাফিয়াদের সঙ্গে যোগাযোগ বাড়ায়, এমনকি একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তারপর এখন থেকে ঠিক 2 বছর আগে সে এমনভাবে নিজের ভাইকে চাপে ফেলে যে একদিন বেচারা ভাইটি চুপচাপ হোটেল ছেড়ে চলে যায়। লোকজনকে বলা হয় সেই ভাই গ্রিসে আছে, কিন্তু আসলে সে কোথায় আছে এটা ওই বড় ভাইয়ের চেয়ে ভালো আর কেউ জানে না। আর তাকে খোঁজার মতনও কেউ নেই, শুধু এক বুড়ি মহিলা আর 2 নিরীহ মেয়ে ছাড়া। এভাবেই সেই সাধারণ স্মাগলার ইস্তানবুলের সবচেয়ে প্রভাবশালী লোকজনদের মধ্যে একজন হয়ে ওঠে। এখন বলুন, কেমন লাগলো গল্পটা? আপনি বললে এটা পাবলিশ করতে পাঠিয়ে দিই। হ্যাঁ, খুব নিষ্পাপভাবে জিজ্ঞাসা করলো। এইসব ফালতু গল্পের মানে আমি কি ধরে নেব? এটাই যে আমার সম্পর্কে একটু সাবধানে চলবেন, কারণ পায়ের নিচে চাপা পড়া পিঁপড়েও কিন্তু কামড়াতে জানে। তুমি খুবই অকৃতজ্ঞ মেয়ে। ভুলে গেছো ওই রাতে তোমাকে ওই বিদেশি জাহাজ থেকে আধমরা অবস্থায় কে এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ, এক মুহূর্তের জন্য নীরব হয়ে রইল। আমি পরশু বইকাতে ফিরে আসবো। তুমি যতদিন এখানে থাকতে চাও থাকো, আমি তোমার সামনে আসবো না। আর তুমি আমার পথে আসার চেষ্টা করো না। ধমকের সুর থেকেই বোঝা গেল হায়া আব্দুর রহমানের সেই জায়গায় হাত রেখেছে যেখানে আঘাত করলে সব থেকে বেশি ব্যথা হয়। আমি কি করবো আর কি করবো না এটার সিদ্ধান্ত আমি এখনো নিইনি। মেজর আহমদকে ধন্যবাদ, যিনি তাকে শিখিয়েছেন কিভাবে ভিন্ন পথে চিন্তা করতে হয়। তুমি আর কি কোরবানি দিতে পারো দূরত্ব কমানোর জন্য? রাতে ঘুমানোর আগে আয়েশার শেষ কথা এটাই জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, ঘুমে ডুবে থাকা চোখ খুলে তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুই না। আমি বলি, তুমি তোমার ঘুম কোরবানি দাও শেখো। একথা বলে আয়েশা শুয়ে পড়ল। আর হ্যাঁ, ভারী হয়ে আসা চোখ আবার বন্ধ করে ফেললো। সকালে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ভারী হায়ের কাজ ঝাঁকিয়ে তুলল। ওঠো, আয়েশা বলেছে আজ থেকে তোমাকেও আমাদের সঙ্গে কোরআন পড়তে যেতে হবে। আমি? হ্যাঁ, অনেক চেষ্টা করে চোখ একটু খুললো। আমার তো ঘুম পাচ্ছে। না না, এবার তোমাকেও যেতে হবে। এই অত্যাচার তুমিও সহ্য করো, আমি একাই কেন সহ্য করব? এখন উঠে পড়ো। ফাঁদে পড়া শেয়াল যেমন অন্য শেয়ালকে ফাঁদে পড়তে দেখলে খুশি হয়, বাহারে ওরকম হায়াকে ঘুম থেকে তুলে খুশিতে লাফাতে লাফাতে তৈরি হলো। হ্যাঁ, অনেক কষ্টে কম্বল সরিয়ে উঠলো। ও আর ডিজে সকালে অবশ্য উঠতো, কিন্তু তাদের সকাল হতো ফজর কাজে হওয়ার পর, আর তারপর দৌড়াদৌড়ি করে ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিত। হ্যাঁ, তার হলদে লেবু রঙের ফ্রকটা পরলো, যেটা সে একদিন পরে জিহানের বাড়িতে গিয়েছিল। তারপর ভেজা চুল খোলা রেখে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। পারফিউমের বোতলটা হাতে নিতে হঠাৎ বাহারের পেছন থেকে জোরে বলে উঠলো, এইটা কি করছো তুমি? কি? বাহারের আচমকা চিৎকারে হ্যাঁ ভয় পেয়ে ঘুরে দাঁড়ালো। তুমি বাইরে যাওয়ার আগে পারফিউম লাগাচ্ছ? বাহারে যেন বিশ্বাসই করতে পারছে না, চোখ বড় বড় করে হাইকে দেখতে লাগলো। হ্যাঁ, এতে কি হয়েছে? আয়েশাকুল বলে, ভালো মেয়েরা বাইরে যাওয়ার আগে এত তীব্র গন্ধের পারফিউম লাগায় না। তুমি বডি স্প্রে লাগাও, কিন্তু পারফিউম না, আল্লাহ তাআলা রেগে যান। বাহারে বকা দিতে দিতে হাই ঠিক পাশে এসে দাঁড়ালো, আর তারপর নিজের গোড়ালি সামান্য উঁচু করে আয়নায় নিজেকে দেখতে দেখতে মাথায় স্কার্ফ জড়াতে লাগলো। হ্যাঁ, একটু অপরাধ বোধ নিয়ে হাতে ধরে পারফিউমটার দিকে তাকালো, তারপর ধীরে সেটাকে রেখে দিয়ে বডি মিস্ট তুলে নিল। হালিমা আন্টির লনের ওপর তখন জ্যোৎস্না মিশানো। তিনি মাঝখানে বসে রয়েছেন এবং ছোট ছোট সব বাচ্চা তাকে ঘিরে অর্ধচক্রের মতো বসে আছে। ওরা 3 জন ভেতরে ঢুকতেই বাচ্চারা পাশে সরে গিয়ে জায়গা করে দিল। হালিমা আন্টি তাদের দিকে তাকিয়ে নরম হাসি দিয়ে মাথা হালকা ঝাঁকিয়ে অভিবাদন জানালেন। ওরা 3 জন গিয়ে পাশাপাশি বসলো। আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে, আল্লাহর নামে যিনি দয়া করেন, বারবার দয়া করেন। যে ছেলেটি তেলাওয়াত করছে সে সোনালী চুলের এক ছোট তুর্কি শিশু। তার মাথায় জালিদার টুপি। অন্যান্য বাচ্চারাও চুপচাপ রয়েছে। সে তার নরম পরিষ্কার মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করছে।
বিশ্বাসী নারীদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের পর্দাযোগ্য অংশসমূহের সতর্কতার সাথে হিফাজত করে। যে হায় একটু আগেও হাই চাপা দিচ্ছিল ও চারপাশে তাকাচ্ছিল, সে হঠাৎ একদম সোজা হয়ে বসলো। আর তারা যেন তাদের অলংকার প্রকাশ না করে, শুধু যা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পায় তা ছাড়া। ছোট বাচ্চাটির কণ্ঠস্বর যেন পুরো পরিবেশকে নিজের আবেশে জড়িয়ে ফেলেছে। চারপাশে এক অদ্ভুত নীরব মায়া নেমে এসেছে। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে মাথায় দেওয়া ওড়নাটা কানে টেনে নিল, যেখানে সে ছোট ছোট মুক্তোর দুল পড়েছিল। এগুলো সেই মুক্তো যেগুলো জিহানের ঝিনুক থেকে বের হয়েছিল। বাহারে নিজের হাতে সেই মুক্তগুলো দুটি দুলে গেঁথে দিয়েছে। তৃতীয় মুক্তটা হ্যাঁ আলাদাভাবে যত্ন করে রেখেছে। আর তারা যেন তাদের ওড়নাগুলো নিজেদের বক্ষদেশের উপর টেনে রাখে। হ্যাঁ, গলা ঝুঁকে নিচের দিকে তাকানো। তার শিফন ওড়নাটা মাথায় রয়েছে বটে, কিন্তু গলায় সে ওটাকে একটা মাফলার মতো পেঁচিয়ে রেখেছে। একটু লজ্জা আর সংকোচ নিয়ে সে ধীরে ধীরে ওড়নাটা খুলে ঠিক করে কাঁধের উপর বিছিয়ে দিল। এই মুহূর্তে আদেশ মানা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। এগুলো আয়সাগুলোর কথা না, যাতে জিদ করে উল্টো ভাবা যায় আর তর্ক করে মন থেকে ঝেড়ে ফেলা যায়। এই নির্দেশ অনেক উপরের আসমান থেকে এসেছে। যেখান থেকে এসেছে সেখানে অস্বীকৃতি জানানো যায় না, শুধু মাথা নত করতে হয়। তুর্কি বাচ্চাটা তার পাঠ শেষ করলো। হালিমা আন্টি বাহারিকে ইশারা করলেন। বাহারে করে নিজের সামনে রেখে তাওজ পরে নিজের পাঠ শুরু করলো। আল্লাহ আসমান ও জমিনের জ্যোতি, তার নূরের উপমা যেন তাকের মধ্যে রাখা এক প্রদীপের মতো। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে অবস্থিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের সদৃশ। এটি প্রজ্বলিত হয় এক পবিত্র বরকতময় জলপাই গাছের তেল থেকে, যে পূর্ব দিকের না, পশ্চিম দিকেরও না। অগ্নি সংযোগ না করলেও উজ্জ্বল আলো দেবে নূরের পর নূর। আল্লাহ যাকে চান তাকে তার নূরের দিকে পথ দেখান। সূরা নূর আয়াত 35। এই মুহূর্তে যেন সারা লনে আলো নেমে এলো, যেন পূর্ণ চাঁদের আলো সমগ্র দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছে। যেন সোনালী প্রজাপতিরা আকাশ থেকে ধীরে ধীরে নেমে আসছে। যেন নীল আকাশ সোনার প্রদীপে জ্বলে উঠেছে, যা সে সেই মহাময়তায় আচ্ছন্ন হয়ে শুনছে। আর তার মন থেকে সমস্ত শব্দ মুছে যাচ্ছে, বাহারে পড়ছে। আর তারা যে অবিশ্বাস করেছে, তাদের কাজ মরুভূমির মরীচিকার মতো। তৃষ্ণান্ত মানুষটা দেখে ভাবে ওটা নিশ্চয়ই পানি, কিন্তু যখন সে তার কাছে পৌঁছায় কিছুই পায় না, বরং সেখানে সে আল্লাহকে ডাকে। আর আল্লাহ তাকে তার কর্মের সম্পূর্ণ হিসাব দিয়ে দেন। আর আল্লাহ দ্রুত হিসাব নেন। নীল আকাশ অদৃশ্য মশালের আলোয় ঝলমল করছে। সেখানে কোনো রূপালী মশাল জ্বলছে না, কিন্তু তবুও আলো রয়েছে, যেন নূরের পর নূর। অথবা তাদের দৃষ্টান্ত সমুদ্রের গভীর অন্ধকারের মতো, যাকে ঢেকে দেয় এক তরঙ্গ, তার উপর আরেক তরঙ্গ, আর তার উপর ঘন মেঘ। স্তরে স্তরে আধার এমন ঘনীভূত যে মানুষ যখন নিজের হাত বের করে তখন সে তাও দেখতে পায় না। আর আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করেননি, তার জন্য কোনো আলো নেই। তো তার জন্য কোনো আলো নেই। বাহারাতের পাঠ শেষ করলো। দূরে মারমারা সাগরের ঢেউগুলো তীরে মাথা ঠুকে ঠুকে আবার নিজেদের অন্ধকারের ভেতর ফিরে গেছে। ক্লাসের সময় শেষ হলো, আর সেই মায়াবী মোহ ভেঙে গেল। আলোর মশাল গায়েব হয়ে গেল। সকালের আলোয় আকাশের সব প্রদীপ লুকিয়ে পড়লো। বাচ্চারা একে একে উঠে চলে যেতে লাগলো। হালিমা আন্টি তাদের দিকে এগিয়ে আসলেন, কিন্তু হ্যাঁ নড়ল না। সে নিজের জায়গায় বসে রইল, অচল, নির্বাক, হারিয়ে যাওয়া এক মানুষের মতো। তার ভেতরে জমে রয়েছে স্তরে স্তরে অন্ধকার। অন্ধকারের ওপর আরেকটি অন্ধকারের ঢেউ, আর তার উপর শোকের কালো মেঘ, এক গভীর আধার, যে কষ্টের কোনো প্রান্ত দেখা যাচ্ছে না। আর যার জন্য আল্লাহ কোনো নূর নির্ধারণ করেনি, তার জন্য সত্যিই কোনো আলো নেই। তো তার জন্য কোনো আলো নেই। হ্যাঁ, স্থির হয়ে নিজের জায়গায় আগের মতোই বসে রইল। দূরে বৈকাদা দ্বীপের এক শান্ত উপকূলে দাঁড়িয়ে রয়েছে হোটেল গ্র্যান্ড। দ্বীপের ব্যস্ত বাজার ও পর্যটকদের কোলাহল থেকে দূরে এক অদ্ভুত শান্তির কোণে হোটেলের উঁচু জানালা দিয়ে মারমারা সাগরের গভীর নীল জলরাশি একেবারে সামনেই দেখা যায়। এটাই দ্বীপের সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল হোটেল, দেবিত ফেরদৌস। গত 3.5 বছর ধরে এই হোটেলের মালিকের ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে কাজ করছে। এই 3 বছরে তার পদ পরিবর্তন হয়নি, তবে তার বস একবার বদলেছে। যখন প্রথম ইজমির ছেড়ে তুরস্কের একটি শহর ইস্তানবুলে আসে এবং চাকরির জন্য নানা জায়গায় ঘুরে ঘুরে ব্যর্থ হওয়ার পর ইস্তানবুল থেকে দূরে এই দ্বীপে এসে হোটেল গ্র্যান্ডে কাজ পায়, তখন তার বস আব্দুর রহমান পাশা ছিল না। তখন সে পাশের ছোট ভাইয়ের সেক্রেটারি ছিল। কিন্তু গত 3 বছরে অনেক কিছু বদলে গেছে। কোমল সকালবেলায় ডেস্কের চেয়ারে বসে পার্স টেবিলে নামিয়ে রেখে কাজের প্রস্তুতি নিতে নিতেও তার মনে হলো হোটেল গ্র্যান্ডের আগের মতো নেই। তার আগের বস ছিলেন অত্যন্ত সহজ সরল, ভদ্র। তার ভেতরে কোনো ডান বাম অভিনয় ছিল না। যদিও তিনি হোটেলের মালিক ছিলেন, তবু প্রায় নিজের রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে তাকে কাজ করতে দেখা যেত। তার সাধারণ চেহারা দেখে কেউ ভাবতেও পারতো না যে তিনি বৈকাদের নাম করা ধনী পরিবারগুলোর মধ্যে একজন।
কিন্তু সময় ধীরে ধীরে বদলে গেল। দিমিত প্রথমে মাঝে মাঝে, তারপর প্রায় নিয়মিত আব্দুর রহমান পাশাকে তার ভাইয়ের সঙ্গে হোটেলে আসতে যেতে দেখতো, এবং একসময় মনে হলো যে হোটেল এবং অফিসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধীরে ধীরে পাশার হাতে চলে গেল। কিভাবে সবকিছু আব্দুর রহমান পাশার নিয়ন্ত্রণে এলো সেটা কেউ জানে না। আর তার ভাইও কোথাও যেন চলে গেল, এসব কখনোই দিমিত জানতে পারেনি। সে পাশার সেক্রেটারি হলো, তার এবং পাশার মধ্যে থাকা দূরত্ব কখনো কমাতে পারেনি। তার কাজ হচ্ছে শুধু অফিসের ছোটখাটো কাগজপত্র সামলানো, পাশা থেকে কখনো আসল কাজের ভেতরের দিক দেখতে দেয়নি। তার প্রায় মনে হয় পাশা নিশ্চয়ই আরেকজন সেক্রেটারি রেখেছে, যে হয়তো তার প্রকৃত লেনদেন এবং শক্তির পরিধি সম্পর্কে জানে, কারণ সে যে অফিসে কাজ করে সেখানে ঠিক কি ঘটে তা সে কিছুই জানে না। তবে এটা আলাদা ব্যাপার যে গত কয়েক মাসে দিমিত স্পষ্ট অনুভব করতে শুরু করেছে হোটেল গ্র্যান্ডে কিছু একটা ভুল হচ্ছে, এমন কিছু ভুল যা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সহ্য করা উচিত নয়। কিন্তু সে ঠিক বুঝতে পারছে না আসলে সমস্যাটা কি, আর সমস্যাটা খুঁজে দেখার সাহসও তার নেই। ড্রয়ার থেকে একটি ফাইল তুলতে তুলতে সে আকস্মিকভাবে একবার চোখ তুললো পাশের অফিসের বন্ধ দরজার দিকে, যার ওপর সোনালী অক্ষরে লেখা ARP। আর সে চমকে থেমে গেল। দরজার নিচে ফাঁক দিয়ে হালকা আলো বাইরে আসছে। আব্দুর রহমান কি ফিরে এসেছে? কবে ফিরলো সে তো টেরই পায়নি। আনন্দ মিশ্রিত বিস্ময় সে দ্রুত নিজের টেবিলের জিনিসপত্রগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখলো। দুনিয়া যা ইচ্ছা বলুক, দিমিত হচ্ছে আব্দুর রহমান পাশার সবচেয়ে বড় ভক্ত। দিমিত জীবনে এমন সুদর্শন ও অসাধারণ ব্যক্তিত্বের পুরুষ দেখেনি। অবশ্য বিষয়টা শুধু সৌন্দর্যের না, ব্যাপারটা সম্মান ও প্রভাবের, যাই মানুষটির ব্যক্তিত্বের উল্লেখযোগ্য দিক। ঠিক তখনই ইন্টারকম বেজে উঠল। দিমিত তড়িঘড়ি করে ফোন তুলল। ইয়েস স্যার। দিমিত, ব্রিং মি এ কফি। ভারী ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে সে ফোন রেখে দিল। দিমিত নিজের সব কাজ ফেলে দ্রুত কফি বানাতে লেগে গেল। 3 মাস পর তার বস ইন্ডিয়া থেকে ফিরেছে। সে আজ অনেক খুশি।